নমস্কার, দেখছেন ওঙ্কার বাংলায় টেলি ক্যানভাস, চিত্র শিল্প ছবি ক্যানভাস, এই নিয়ে আমাদের এই বিশেষ অনুষ্ঠান। আমি মিহিকা রয়েছি আপনাদের সঙ্গে। আর এই মুহূর্তে আমরা চলে এসেছি একাডেমি অফ ফাইন আর্টসে। এখানে চলছে সোসাইটি অফ কন্টেম্পোরারি আর্টিস্ট গ্রুপের বার্ষিক চিত্র প্রদর্শনী। এই গ্রুপের সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা কি জানেন? এই গ্রুপ ৬৬ বছরের পুরনো এবং এই গ্রুপে বর্তমানে প্রচুর প্রবীণ নবীন খ্যাতনামা শিল্পীরা রয়েছেন। একসময় এই গ্রুপ কিন্তু জন্ম দিয়েছিল অনেক নামকরা শিল্পীদের, আর সেই গৌরব, সেই ঐতিহ্য আজও বয়ে চলেছেন এই গ্রুপের সমস্ত সদস্য শিল্পীরা। অসাধারণ কিছু শিল্পকর্ম রয়েছে। সেই শিল্পকর্মের সঙ্গে সঙ্গে আমরা দেখব শিল্পীদের গল্প, আমরা শুনবো তাদের জীবনের কথা, তাদের জীবনবোধের গল্প, তাদের শিল্পী হয়ে ওঠার গল্প। খুব জমজমাট একটা এপিসোড হতে চলেছে। এবং এই এপিসোডের আর একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে অনেক বয়সের শিল্পীরা রয়েছেন, তাদের সবার কাজ আলাদা, চিন্তা আলাদা, একদম ভিন্ন স্বাদের শিল্পের সঙ্গে তারা যুক্ত। তাই এখানে বেশি কথা না বাড়িয়ে চলুন খুব তাড়াতাড়ি এপিসোডটা শুরু করা যাক আর শিল্পীদের সঙ্গে কথা বলা যাক। এই মুহূর্তে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি এই গ্রুপেরই একজন সদস্য শিল্পী অতীন বসাককে। নমস্কার স্যার, ওঙ্কার বাংলার পর্দায় আপনাকে স্বাগত। প্রথমে এই প্রশ্নটা সরাসরি করব গ্রুপ নিয়ে। তো এই গ্রুপ নিয়ে একটু যদি দর্শকদের কাছে তুলে ধরেন। এই গ্রুপটা সম্ভবত ভারতবর্ষের একটা প্রাচীনতম গ্রুপ। এর জন্ম 60 সালে। এই যে আমরা এক্সিবিশনটা করছি, 66তম অ্যানুয়াল এক্সিবিশন আমরা করছি আর কি। তো এই গ্রুপটার কিছু মাহাত্ম্য আছে। যেমন আমরা কলকাতা শহরে যে কোনো নামি দামি শিল্পীর নাম যদি করি, সোমনাথ হোর, বিকাশ ভট্টাচার্য, গণেশ পাইন, গণেশ হালুই, সনৎ কর, শ্যামল দত্ত রায়, এই গ্রুপটার জন্ম দিয়েছে। এবং এই গ্রুপটা মানে এই যে এত বছর ধরে চলছে নিরবিচ্ছিন্নভাবে, এটা হয়তো অনেকেরই হিংসার কারণ হয়ে দাঁড়াচ্ছে। আমরা হয়তো কলকাতা শহরে একটা মাইলস্টোন তৈরি করতে পেরেছি, নিরবিচ্ছিন্নভাবে আমরা প্রদর্শনী এবং নানা অ্যাক্টিভিটি করে চলেছি। এবং আমি অত্যন্ত ভাগ্যবান যে আমি এইরকম একটা গ্রুপের সঙ্গে, তারা আমাকে গ্রহণ করেছে যে একজন সদস্য হিসেবে। তাও হয়ে গেল 22 বছর ধরে আমি এই গ্রুপের সঙ্গে আছি। এবং তাদের দেওয়া ব্যাটনটা, এটা তো রিলে রেসের মতো, এই ব্যাটনটা এখন আমার হাত থেকে আমি আবার অনুযোগীদেরকে দেওয়ার চেষ্টা করছি। এইভাবেই হয়তো এই গ্রুপটা 100 বছর পালন করবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। সত্যি ভালো লাগলো যে ভারতের কালচারাল রাজধানী কলকাতা, আর সেখানে তৈরি হওয়া এত পুরনো একটা গ্রুপ, যেখান থেকে এতজন শিল্পীকে আমরা পেয়েছি এবং আশা রাখা যায় ভবিষ্যতে আরও উজ্জ্বল শিল্পীদেরকে আমরা পেতে থাকবো। এবং এবার সরাসরি একটু আপনার দিকেই চলে যাই, এবার শিল্পীকে নিয়ে একটু প্রশ্ন করে নিই। পেছনে তো অসাধারণ শিল্পকর্ম আমরা দেখতে পাচ্ছি, কিন্তু যখনই এত সুন্দর শিল্পকর্ম দেখি, প্রথমেই যে কৌতূহলটা আমাদের মনে জাগে যে এই যে এত দূর গাড়ি এগোলো, এই প্রথম যখন স্টার্ট দেওয়া হচ্ছিল সেই শুরুর গল্পটা কেমন ছিল? সেটা দীর্ঘ, তবে সংক্ষেপে যদি বলি, স্কুলের পড়াশুনো ভাল লাগতো না, একেবারে ভাল লাগতো না। আমি যদি নিজেকে বলি ফেলু, একটু অত্যুক্তি করবো না। তো এইরকম একটা অবস্থায় ছবি আঁকতেই ভালোবাসতাম, ছবি আঁকতেই ভাল লাগতো। কিন্তু এই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের গণ্ডি পার হওয়ার পরে দেখলাম যে এখানে একটা আর্ট কলেজ বলে একটা জায়গা আছে যেখানে পড়াশুনো করা যায় এই ছবি নিয়ে। ব্যাস, জীবন শুরু। এই যে শুরু করলাম, আর থামার কোনো জায়গা নেই। আজকে আর আমি থামতে চাইলেও হয়তো দর্শক আমাকে আর থামতে দেবে না। তো সুতরাং এই যে নিরবচ্ছিন্নভাবে কাজ করে চলেছি, তারই হয়তো একটা প্রতিফলন। তবে একটা কথা সবসময় বলে থাকি আর আমার অনুযোগীদের, যে কিপ অন ডুইং, মানে সততার সঙ্গে, অনেস্টির সঙ্গে একটা কিছুর পেছনে লেগে থাকলে সে ফিরে তাকায় দেই। এটা হয়তো আজকে আমার ক্ষেত্রেও হয়েছে। 35 বছর আমার একটা জার্নি। তো মানে আর্ট কলেজের পার করার পর তার সঙ্গে যুক্ত করলে তো আরও অনেকটা বেড়ে যাবে। ব্যাস, এই দিয়ে শুরু। যেটা বললাম, এটা ছাড়া আর কিচ্ছু পারি না। আর অন্য কাজ করার বা অন্য কিছু করার চেষ্টা করারও এখন আর উপায় নেই। দর্শক আমাকে কিন্তু সেটা অ্যালাউ করবে না। তারা নিত্য নতুন আমার কাছ থেকে কিছু না কিছু মানে পেতে চায়, আমিও উজাড় করে দিতে চাই।
এই হলো আমার ইতিহাস। এই যে দর্শকদের নিয়ে কথাটা বললেন, শিল্পীর জন্য বোধহয় শেষ ঠিকানা থাকেন তার দর্শকরা। তো একদমই। তো এই দর্শকদের থেকেই একটা প্রশ্ন খুব বেশি আসে, যখন কোনো একজন শিল্পীর সাথে আমরা কথা বলি, তার কাজ দেখি, সবচেয়ে বেশি যে জিনিসটা অ্যাট্রাক্ট করে আমাদের মতো সাধারণ দর্শকদের, সেটা হচ্ছে তার নিজস্ব যে তুলির টান। একদম আলাদা প্যাটার্ন, আলাদা স্টাইল, আলাদা স্ট্রোক, যেটা এখানে আমরা প্রচণ্ডভাবে দেখতে পাচ্ছি, পুরোপুরি নিজস্ব একটা স্টাইল। তো সেই যে তরুণ, ঝকঝকে তরুণ যে আর্ট কলেজ পাশ করে বেরোলো 25 বছর আগে, সে এইরকমভাবে পোক্ত হাতে একটা নিজের স্টাইল ক্রিয়েট করে ফেললো। এই জার্নিটা কেমন ছিল? এইটা না আসলে এটা হাতের লেখার মতো। ওই ছোটবেলায় যখন হাতের লেখা এঁকে যেত, বেঁকে যেত, কিন্তু এই যে করতে 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 ওটার একটা স্থিরতা তৈরি হয়, এবং সেইটা কিন্তু দেখলে বোঝা যায় যে যারা খুব কাছের লোক তারা কিন্তু দেখলে বোঝে যে অমুকের হয়তো হাতের লেখাটা। ছবি আঁকার ক্ষেত্রেও একই জিনিস। এইটা করতে করতে আমি চাই, আমার চাওয়া না চাওয়ার বাইরে এই যে আমি খুব একটা সততার সঙ্গে কাজ করে চলেছি, এইটাই হয়তো আমাকে রিটার্ন দিয়েছে। এই ছবিটা দেখলে যে কেউ বলবে এটা অতীন বসাকের ছবি। এইটা আজকে আমাকে আর মানে কষ্ট করতে হয় না, এখন আমি যাই করবো না কেন সেটা ওইভাবেই প্রতিফলিত হয়। তো এটাই শেষ কথা আর কি। শিল্পেই শিল্পীর পরিচয়, সেটা স্যার আরো সুন্দর করে গুছিয়ে বললেন। তবে এবার যে প্রশ্নটার দিকে যাব, যেটার জন্য দর্শকরা সবচেয়ে বেশি অধীর আগ্রহে অপেক্ষা করেন, সেটা হচ্ছে এই যে ছবির বিষয়। অনেকগুলো ছবি আমরা দেখতে পাচ্ছি, তো প্রত্যেকটা ছবির পেছনেই শিল্পীর গল্প থাকে, ইমোশন থাকে, যেটা হয়তো আমাদের মতো যারা একদম সাধারণ দর্শক খালি চোখে আমরা পুরোটা বিশ্লেষণ করে উঠতে পারি না। তো একটু যদি এই ছবির গল্প দর্শকদের জন্য তুলে ধরা যায় খুব ভালো হয়। বেশ বেশ। এখন যদি আমি এক্ষুনি চাইনিজ ভাষা বলতে শুরু করি, বোঝাতে বুঝতে পারবে? সেটা কিন্তু সম্ভব নয়। ছবির একটা ভাষা আছে, আর এই ছবির ভাষাটাকে জানতে হয়, এই দেখতে হয়। যার যে ভালোবাসে, এই যে একটা, আমি এখন একটা গল্প যেটা বললেন, আমি হয়তো একটা গল্প বলে দেব, সেটা হয়তো সত্যি নাও হতে পারে, কারণ এইটা একটা দীর্ঘ যাপন। এটা না মানে ওই ইলাস্ট্রেশন নয়, একটা গল্প পেলাম আর তাকে আমি ইলাস্ট্রেট করলাম তা নয়। এই যে আমার দীর্ঘ একটা যাপন, আমি আমার ভাবনা, আমার পারিপার্শ্বিকতা, আমার সব নিয়ে তো আমি তো একা কেউ নই। মানে এই যে চারপাশটা আমাকে সব সময় কোনো না কোনোভাবে, কিছু না কিছুভাবে ভাবায় বা দেখায়। এইটার থেকে ওই সমস্ত কিছু যদি ওই নিংড়ানো যায়, রস এইটুকুই। গল্পটা কিন্তু মানে একটা ছবি তখনই সার্থক হয়ে ওঠে, একটা একটা ছবি যখন অনেক গল্প বলে। একজন দর্শক সে যখন একটা ইন্টারপ্রেট করছে, এটা মনে হয় এরকম হতে পারে, আমার এরকম মনে হচ্ছে, আরেকটা দর্শক যদি ঠিক আরেকটা উল্টো মানে তৈরি করতে পারে বা করার চেষ্টা করবে, তখন কিন্তু ধরেই নিতে হবে ছবিটা সাকসেসফুল। বুঝাতে পারলাম? একদম শিল্পের বহুমুখিতাতেই যে শিল্পের আসল সৌন্দর্য লুকিয়ে রয়েছে, সেটা শিল্পী একদম সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিলেন। তবে একটা প্রশ্ন না করে থাকতে পারছি না, প্রচণ্ডভাবে হিউম্যান ফেস, সেটার ব্যবহার দেখছি, তো এই জায়গা থেকে একটু কৌতূহল জাগছে, যে মূলত ছবির বিষয় হিসেবে বা কোন জনারটাকে বেছে নিতে সবচেয়ে পছন্দ করেন? এটা এটাও খুব খুব একটা সাধারণ আমার কাছে প্রশ্ন। এবারে আমি যখন এখান থেকে বেরিয়ে যখন আমি রাস্তা দিয়ে হাঁটবো, তখন হাজার হাজার মুখ, আর এই মুখ দিয়েই কিন্তু একটা মানুষ চেনা যায়। চোখ কথা বলে। একটা মানুষকে চিনতে গেলে 2 সেকেন্ড ওনার চোখের দিকে তাকিয়ে থাকলে মানুষটাকে মোটামুটি একটা আন্দাজ করা যায়, কে চোর, কে ডাকাত, কে ভালো মানুষ, কে শিক্ষিত, কে অশিক্ষিত, আইডেন্টিফাই করা যায়। এই যে আমরা কিন্তু এটা নিয়ে ভাবি না। এই ভাবনাটাই হয়তো এর পেছনে একটা মূল একটা যদি ওই রসটা যদি বলি, এখানে দেখলে দেখা যাবে যে এক একজন এক এক রকমভাবে রিয়াক্ট করছে, কিন্তু এরা যখন সবাই তো আমরা একসঙ্গেই আছি। আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি, এই দর্শক এখানে অনেক রকম দর্শক রয়েছে, প্রত্যেকের ভাবনা কিন্তু আলাদা, প্রত্যেকে আলাদা আলাদা করে রিয়াক্ট করছে। এই যে রিয়াকশন, এইগুলোই হয়তো ছবির বিষয়, যে কে কিভাবে এক একটার দিকে তাকিয়ে থাকলে সে যেন একটা 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 তার পার্সোনাল কিছু বলতে চাইছে, এটাই ধরতে যাওয়া।
সত্যি ছবি নিয়ে, শিল্পীর ভাবনা নিয়ে, শিল্পী মন নিয়ে এবং অবশ্যই শিল্পীর জীবন নিয়ে বেশ সুন্দর কিন্তু গুছিয়ে গল্প আমরা শুনলাম। সেজন্য স্যারকে অনেক ধন্যবাদ। তবে শেষ প্রশ্ন আমি এটাই করব, বারবার আলোচনার মাঝখানে অনুজদের কথা উঠে এসছে। তো সেই অনুজ শিল্পীরা যারা শিল্পী হতে এগোচ্ছেন সবে, বা একদম নবীন ছেলেমেয়েরা যারা শিল্পটাকেই নিজের জীবনের পথ হিসেবে বেছে নিতে চলেছেন, তাদের জন্য আপনার কি বার্তা? প্রথমেই বলবো যে একটা কথা, যে আমিও একসময় অনুপ ছিলাম, উনাদেরকে দেখে তো বড় হয়েছি, এবং আমাদেরকে বা আমাকে দেখে বা আমাদের দেখে আমি যেভাবে জীবনটা চালিয়েছি সেইটা হয়তো এখন অনেকের কাছে দৃষ্টান্ত হয়ে গেছে। কিন্তু একটা কথা আমি বলবো, যে কাউকে কপি করার দরকার নেই, কারোর মতো হবার দরকার নেই, নিজের মতো যদি হতে পারি তবেই কিন্তু হওয়া হলো। অনুজদের একটা আমি এটাই বলি, যে সততার সঙ্গে, অনেস্টের সঙ্গে, ছবিটাকে ভালোবেসে যদি কাজ করা যায় এবং দীর্ঘদিন, একদিন না, আজকে করলাম 5 দিন করলাম না, আবার মাঝখানে করলাম, তাহলে হবে না। যে একটা মানে চর্চা বা চর্চা যদি চালিয়ে যাওয়া যায়, সাকসেস অবধারিত। এটুকুই বলতে পারি অনুষ্ঠিতকে, এটাই বলবো যে কারোর মতো হয়েও না, আবার রিপিট করছি, নিজের মতো হও, তবেই সাকসেস আসে জীবনে। আরও একবার ওঙ্কার বাংলার তরফ থেকে অনেক ধন্যবাদ। তবে এই যে কথাটা, কারোর মতো হয়েও না, নিজের মতো হও, এটা কিন্তু বোধহয় প্রচণ্ড মূল্যবান একটা কথা, বোধহয় নয়, প্রচণ্ড মূল্যবান একটা কথা। এবং প্রত্যেক শিল্পী মনস্ক মানুষের এবং শিল্পীদের তো বটেই, এটা মাথায় রেখে কিন্তু এগোনো উচিত। কারণ একটু আগে এই কথার মধ্যে থেকে আমরা আর একটা জিনিস জেনেছিলাম, শিল্পীর পরিচয় তার শিল্পের মধ্যে দিয়ে, তার নিজস্ব তুলি স্ট্রোকে, তার নিজস্ব স্টাইলে, তার নিজস্ব চিন্তাভাবনায়। তাই জন্যই বোধহয় এক্ষুনি আমাদের সঙ্গে শিল্পী ছিলেন, শিল্পী অতীন বসাক, তিনিও এই কথাটাই বলে গেলেন যে নিজের মতো হও। নিজের মতো করে আইডেন্টিটি তৈরি করলে, নিজের মতো করে নিজস্ব স্টাইল তৈরি করলে, তবেই বোধহয় উচ্চমানের শিল্পী হওয়া যায়। আর যাই হোক, আমাদের সঙ্গে আজকে কিন্তু আরও কয়েকজন শিল্পী রয়েছেন, চলুন একে একে এবার তাদের সাথেও আমরা কথা বলবো। আমাদের সঙ্গে আমরা পেয়েছি সোসাইটি অফ কন্টেম্পোরারি আর্টিস্ট গ্রুপের একদম নবীন একজন শিল্পী ডেভিড মালাকারকে। নমস্কার, ওঙ্কার বাংলার পর্দায় আপনাকে স্বাগত। প্রথমেই যে প্রশ্নটা করব, এত পুরনো একটা গ্রুপ শিল্পীদের, সেখানে একদম ইয়াং একজন সদস্য এবং তাদের সাথে বেশ কয়েক বছর ধরে সম্ভবত আপনি কাজ করছেন, এক্সপিরিয়েন্সটা কেমন? এক্সপিরিয়েন্সটা যখন এই মাস্টার্স পাস আউট করি 2019 সালে, তারপরেই আমাকে এই সুযোগটা দেওয়া হয় ডাইরেক্ট। তো আমাকে ভাবার জন্য অন্তত কিছু সময় দিয়েছিল, তো আমি কিন্তু সেই সময়টা নষ্ট করিনি। আমি বলেছি এর থেকে বড় সুবর্ণ সুযোগ আর হয় না। ইভেন আর আমার মতো বয়সে সেই সময়টা দিয়ে একটা চ্যালেঞ্জ, আজ 6 বছর হলো আমি রয়েছি এই গ্রুপে। সব থেকে বড় যেটা প্লাস পয়েন্ট হচ্ছে 6 বছরে মানে প্রতি বছর একটা প্রেশার থাকে, যে আমাকে অন্তত 4-5টার বেশি শোয়ে অন্তত কাজ করতে হবে, একটা অল টাইম প্রেশার আর অল টাইম একটা কাজের মধ্যে থাকা। তো এটা সব থেকে বড় একটা প্লাস পয়েন্ট আমার জন্য এই গ্রুপে মেম্বার হিসেবে। আচ্ছা, এবার যে প্রশ্নটা না করলে নয়, অসাধারণ শিল্পকর্ম পেছনে দেখতে পাচ্ছি, কিন্তু এই পথে এগোনোটা, তার শুরুটা কিভাবে হলো? যদি বলেন এই ছবির, যদি এই বছর আমি কাজ করি, যেটা বলেছি মেইন, আমি একটু অন্যরকম কাজ করেছি এই বছর, যেটা আমি হচ্ছে রাজনীতিকে নিয়ে একটু কাজ করি, যেটা গত বছর আমি যে আমাদের যে কলকাতা মেইন যে অভয়াকে যে আমরা ভুলতে শুরু করেছি, তো আমি 1 বছর হতে যায়, তার বেশি হয়ে গেছে। তো আমি আর একবার একটু রিমাইন্ড করে দেওয়ার চেষ্টা করি যে অভয়া বলে আমাদের আরেকজন ছিল, যে সেইটাকে সবাই না ভুলে যায়, সেটাকে সাধারণ মানুষের কাছে আবার ফুটিয়ে আনা। তার কারণ এটা বিশেষ করে যে আমি গত 6 বছর ধরে একটু বেনারস কলকাতা অনেক রকম বিষয় নিয়ে করেছি, কিন্তু এই রাজনীতিকে নিয়ে আমি একটু হাইলাইট করা এই বছর এই সুযোগটা আমি শুরু করলাম। আর সেটা বিশেষ করে আমার এই গ্রুপে থেকে আমার অনেক সিনিয়ররা সবাই মিলে অনেক সাহায্য করেছে, এতে আর সাহসটা দিয়েছে যে এই বিষয় নিয়েও আমি স্বতন্ত্রভাবে নিজেভাবে কাজ করতে পারি। আচ্ছা, যখন রাজনৈতিক ছবির কথা উঠলো, তখন একটা প্রশ্ন না করে কিন্তু থাকা যায় না, সেটা হচ্ছে একজন শিল্পী হিসাবে আমাদের তো চারদিকে রাজনৈতিক সামাজিক পরিবেশ নিয়ে অনেক রকম কন্ট্রোভার্সি, অনেক রকম সমস্যা। তো এইরকম সিচুয়েশনে একজন শিল্পী হিসাবে আপনার কি মনে হয় যে কোনো শিল্পীর সিচুয়েশনের ভূমিকা কি থাকা উচিত? শিল্পী হিসেবে আমার যেটা মনে হয় পার্সোনালি, তার বিষয়টা বা ভূমিকাটা কি কথায় না, দৃশ্যকলায় হওয়া উচিত, যেটা কি বাস্তব ডকুমেন্ট হিসাবে রেখে দেওয়া।
এটাকে বলিয়ে কখনো বন্ধ করে দেওয়া যায় না, এটা আমাদের কাজ নয়। আমাদের বিষয়টাকে ভিজুয়ালি মানুষকে প্রেজেন্ট করা, ভিজুয়ালি মাথায় লক করে দেওয়া, আর এটাকে বারবার বারবার মানুষের কাছে এটাকে স্মৃতি হিসেবে থেকেই যাবে। যতবার দেখবে ততবার তুমি ফিল করবে, এটাকে তোমাকে মনে করিয়ে দেওয়ার অত জোর করে প্রেশারাইজ হবে না। এটা সব থেকে বড় একটা চান্স একটা শিল্পী হিসাবে। এবং সব থেকে গুরু দায়িত্ব আমার মনে হয় শিল্পীদেরই মেইন পরে আর কি, এটা কি বাস্তবটাকে ধরে আনা মানুষের কাছে সব থেকে বড় চান্স এটা একটা, আর সেটাকে করা উচিত, নির্ভয়ে করা উচিত। আচ্ছা, যে প্রশ্নটা না করলে নয়, শিল্প নিয়ে তো কথা শুনলাম, এবার একটু শিল্পীর নিজের গল্প শুনি। এই যে ছবি আঁকার শুরুটা, সেটা কিভাবে হয়েছিল? ছবি আঁকার শুরুটা আমি ঠিক জানি না, আমি খুব ছোটবেলা থেকে, আমার সত্যি কথা বলতে আমার কোনো মনে নেই। আমি স্কুল লাইফটা একেবারে আমার প্যাথেটিক লাইফ চলেছিল, ওটা নিয়ে আমি প্রচণ্ড ডিপ্রেস থাকতাম। হ্যাঁ, স্কুল দিয়ে বেরিয়ে যাওয়ার পরে আর্ট কলেজ যখন আসি আমি ফুল ফ্রিডম পাই এবং প্রচণ্ডভাবে লাইফটাকে এনজয় করি। খালি আর্ট কলেজ থেকে বেরিয়ে এখানে পার্টিসিপেশন, অল ইন্ডিয়া এক্সিবিশন, প্রচুর ঘুরতে যাওয়া, মিউজিয়াম প্রচুর, আমাদের ভারতে তো দেখার শেষ নেই, সব এক্সপিরিয়েন্স করা, সাউথ নর্থ ইস্ট ওয়েস্ট, এত কিছু যে এই ফিল্ডে করা যায়, এত এনজয় করা যায়। তো সেই হিসাবে ছবি আঁকার তো কোনো আটকে থাকাই যায় না, এটা যেখান থেকে শুরু করা যায়, আর আমি সেভাবেই এনজয় করছি আর সেভাবেই চলছে। তবে কোনো রকম কোনো ডকুমেন্টেড নেই আমার লাইফে যে আমি কোথা থেকে কী হবে, হ্যাঁ হয়ে গেছে কোনো রকমভাবে। তো এই শনি রবিবারে ছবি আঁকার ক্লাসে যেতাম, সেই যেতে 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 হ্যাঁ আমার মনে হয় পড়াশোনাটা আমার জন্য নয়, যেটা আমি পারি এটাই আমি বেশি মেইন ফোকাসড, এটাই। একজন শিল্পী যে একদম ন্যাচারালি গ্রো করেন, তার অন্তর থেকে শিল্প এসে তার কাছে ধরা দেয়, সেটা বোধহয় ডেভিড বাবু একটুখানি হালকা করে প্রমাণ করে দিয়েই গেলেন। যাই হোক, ওঙ্কার বাংলার তরফ থেকে অনেক ধন্যবাদ। খুব ভালো লাগলো। বেশ রাজনৈতিক প্লট, সমাজে শিল্পীর ভূমিকা, সব কিছু নিয়েই আমরা একটুখানি কথা বললাম। তবে হ্যাঁ, আমাদের সঙ্গে কিন্তু আরও কয়েকজন শিল্পী রয়েছেন, চলুন একে একে এবার তাদের সাথেও একটু করে কথা বলে নেব। এখন আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি গ্রুপের আরও একজন নবীন শিল্পীকে, শিল্পী ভোলানাথ রুদ্র। নমস্কার, ওঙ্কার বাংলার পর্দায় আপনাকে স্বাগত। প্রথমেই যে প্রশ্নটা না করে থাকা যাচ্ছে না, এই 66 বছরের পুরনো একটা গ্রুপ, যেখান থেকে এত খ্যাতনামা শিল্পীদের আমরা উঠে আসতে দেখেছি, সেই গ্রুপের সাথে কাজ করার এক্সপিরিয়েন্সটা কেমন? প্রথমেই বলবো, এই তো একটা পুরনো গ্রুপ এবং সেখানে যে সকল সদস্যরা রয়েছে তাদের মধ্যে অনেক ঘনিষ্ঠ আমি এবং ডেভিড, আমরা খুব মানে লাস্ট জয়েন করেছি। তো আমরা জয়েন করেছি 2019-এ। এই লাস্ট 6-7 বছর ধরে আমরা পার্টিসিপেট করছি এখানে। এরকম একটি গ্রুপের সাথে আমি মানে যুক্ত হতে পেরেছি এবং আমাকে যে জায়গা দিয়েছে যে ছবি ঝোলানোর জন্য, এজন্য আমি নিজেকে গর্বিত বোধ করছি। এবং প্রতি বছর সারা ভারতবর্ষ তো বটেই, হ্যাঁ, এবং কলকাতাতেও প্রতি বছর যে এক্সিবিশনগুলো হয় সেখানে আমার কাজ দেখানোর যে সুযোগ পাই, এটার জন্য আমি খুব নিজেকে ধন্য মনে করি। আচ্ছা, এবার যে প্রশ্নটার দিকে না গেলে নয়, গ্যালারিতে ঢুকেই যখনই প্রথমে আপনার ছবিগুলোর দিকে চোখ যাচ্ছে, একটা ইউনিক স্টাইল, তুলির একদম আলাদা স্ট্রোক, সেটা তো চোখে পড়ছেই। তবে সবচেয়ে বেশি চোখে পড়ছে হচ্ছে ঘোড়া, সে যেন কিছুভাবে একটুখানি যান্ত্রিক টাচ পেয়ে গেছে, আর সঙ্গে কিছু বৈদ্যুতিক আলো। তো এর পেছনের গল্পটা যদি একটু আমাদের বলা যায়। হ্যাঁ, প্রথমে আমি বলি যে আমার ছবি আঁকা এবং আমার কলেজে পড়ার সময় থেকে আমার ছবি আঁকার ধরন যে মেনলি ল্যান্ডস্কেপকে ভিত্তি করেই আমার ছবি, এবং সেই ল্যান্ডস্কেপটাকে আমি আমার মতো করে ক্রিয়েটিভ জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। আমি যে কম্পোজিশনগুলো করেছি এখানে সাধারণত মানে প্রধানত একটি ল্যান্ডস্কেপ, এবং ল্যান্ডস্কেপের মধ্যে কিছু ইমেজ ক্রিয়েট করা হয়েছে, যেই ইমেজগুলোকে আমি অ্যারেঞ্জ করেছি একটা জায়গায়। তো কোনো একটা ছবি ধরে আমি বলতে পারি, তখন এই ছবিটাই। তো এখানে একটা টাটু ঘোড়া রয়েছে এবং একটা মানুষের যেরকম জীবন, তুমি একটা খেলনারও সেরকম জীবন আছে, সে তৈরি হয়, সে ধ্বংস হয়। তো সেই জায়গা থেকে সে প্রত্যেক মানুষ যেমন তার অ্যাচিভমেন্ট আছে, তার জীবনের চলার পথ, তার একটা লক্ষ্য থাকে, সে কিছু অ্যাচিভ করে। তো আমরা চাই যে কোনো মানুষ যখন কোনো অ্যাচিভ করছে বা সে যে জায়গায় পৌঁছাচ্ছে, তার লক্ষ্যে পৌঁছাচ্ছে, তখন তার বেড়ে ওঠাটা আমি জিজ্ঞেস করি, বা তার বেড়ে ওঠার রাস্তাটা কীরকম ছিল, মসৃণ ছিল নাকি এবড়ো খেবড়ো ছিল। হ্যাঁ, তো সেরকমই একটি ঘোড়া
হয়তো সে জার্নি করেছে, তার পা আমরা ভাঙা দেখছি, তা কিন্তু মানুষের সময় সবসময় তো ভালো যায় না। তো সেই জায়গা থেকে একটা তার যে এক্সপিরিয়েন্স, তার যে অভিজ্ঞতা সারা জীবনের শেষে, হ্যাঁ, তো সেইটাই সে মানুষের কাছে ব্যক্ত করছে, এটাই। এবং এই যে ওপরে যে লাইটগুলো যে এটা আমাদের কোন বাড়িতে যখন ফেস্টিভ্যাল হয় বা অন্য যখন ফেস্টিভ্যাল সেই সময় এগুলো ব্যবহার করা হয়, তো এটা আনন্দের সময় সেটাকে সেলিব্রেট করছে, সেই জায়গা থেকে এই লাইটগুলোকে ব্যবহার করা হয়েছে। টোটালটাই এইটা নিয়ে একটা একটা মাইন্ডস্কেপ বলতে পারেন, এটা ল্যান্ডস্কেপটাকে নিজের মতো করে মাইন্ডস্কেপে পরিণত করেছি। অনেক ধন্যবাদ। এই যে শিল্পী এত সুন্দর করে বুঝিয়ে দিলেন ল্যান্ডস্কেপ আর মাইন্ডসেট, সেটা যেন একটাই কয়েনের দুটো পিঠ। আর মাইন্ডস্কেপ এবং ল্যান্ডস্কেপ একই কয়েনের দুটো পিঠ, আর সেটাকে এত সুন্দরভাবে নিজস্ব স্টাইলের মধ্যে দিয়ে, এত সুন্দরভাবে গল্পের মধ্যে দিয়ে তুলে ধরা, সেটা সত্যিই প্রশংসনীয়। এবং এরকম একটা আলোচনায় অংশ নিতে পেরে আমরা খুবই সমৃদ্ধ বোধ করছি। তাই আরও একবার ওঙ্কার বাংলার পর্দা থেকে, ওঙ্কার বাংলার তরফ থেকে শিল্পী ভোলানাথ রুদ্রকে অনেক ধন্যবাদ। আজকের এপিসোডের সবচেয়ে ইউনিক বিষয়টা কি জানেন? ৬৬ বছরের পুরনো একটা গ্রুপ, সেই গ্রুপ এখনও এক্সিবিশন করছে এবং সেই এক্সিবিশনে নবীন এবং প্রবীণ শিল্পীদের সহাবস্থান। তারা যেন একজন আরেকজনের পরিপূরক। একদিকে নবীন শিল্পীরা রয়েছেন আর একদিকে প্রবীণ শিল্পীরা। কখনো প্রবীণরা নবীনদের গাইড করছেন, কখনো আবার প্রবীণরাই নবীনদের ছোঁয়ায় যেন নিজেরা আরও নবীন হয়ে উঠছেন। সব মিলিয়ে খুব সুন্দর জমজমাট এক্সিবিশন, এবং অবশ্যই এক্সিবিশনের সঙ্গে ঐতিহ্য জড়িয়ে রয়েছে, বাংলার শিল্পকলার ইতিহাস জড়িয়ে রয়েছে, অনেক খ্যাতনামা শিল্পীর গল্প জড়িয়ে রয়েছে। তাই দর্শকদের বলবো এই এপিসোড থেকে দুটো জিনিস মাথায় রাখতে। এক, এই যে প্রত্যেক শিল্পীর কাছ থেকে আমরা একটা ইন্সপিরেশন পাই, শিল্পকে যারা নিজেদের জীবনের রাস্তা হিসাবে বেছে নিয়েছেন, তাদের যে অসীম ক্ষমতা, তাদের যে অসীম জীবনী শক্তি, সেটা যেমন একদিকে আমাদের ইন্সপায়ার করে, আর একদিকে শিল্পকে বাঁচিয়ে রাখার প্রচেষ্টা, সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার প্রচেষ্টা, এই যে লড়াই, সেটাও আমাদের ইন্সপায়ার করে। তাই সবশেষে এটাই বলবো, এগুলো মাথায় রাখুন। আর আমাদের বাংলার ঐতিহ্য, আমাদের বাংলার শিল্পরা, আমাদের বাংলার শিল্পীরা, তাই সেই শিল্প এবং শিল্পী তারা যাতে আরও কয়েকশো বছর ধরে বাংলার সংস্কৃতির সাথে এইভাবে সহাবস্থান করতে পারেন, সেই রাস্তাটা খুলে রাখুন। আজকের মতো এই পর্যন্তই। টেলিক্যানভাস সবাই দেখতে থাকুন ওঙ্কার বাংলা, আর সবাই খুব ভালো থাকুন। নমস্কার।